আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি মোসাররত মেহজাবিন মিম আজকে বায়োকেমিস্ট্রি রিটেন সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে অ্যাক্সিস মেডিকেল স্কুল প্রতিনিয়ত আয়োজন করে চলেছে একাডেমি, ক্যারিয়ার, ক্লিনিক্যাল সহ আরো অনেক কিছু নিয়ে 150-এরও বেশি দেশ সেরা লেজেন্ডারি শিক্ষকদের 1500-এরও বেশি ক্লাস। এবং তারই ধারাবাহিকতায় আজকে উপস্থিত হলাম ফার্স্ট প্রফ স্পেশাল বায়োকেমিস্ট্রি রিটেন সেশন নিয়ে, যেখানে আজকে আমি আলোচনা করব টপিক ল্যাবরেটরি হ্যাজার্ডস অ্যান্ড অর্গান ফাংশন টেস্টের উপর। জানবো প্রফ রিটেন সম্পৃক্ত সব সমস্যা এবং সমাধান নিয়ে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের সেশনটি। আমি অলরেডি আমার পরিচয় দিয়ে ফেলেছি। আমি মোসাররত মেহজাবিন মিম, আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের স্টুডেন্ট, সেশন 2017-18। এবং আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ল্যাবরেটরি হ্যাজার্ডস অ্যান্ড অর্গান ফাংশন টেস্ট। সো প্রথমে আমরা ল্যাবরেটরি হ্যাজার্ডস সম্পর্কে কিছু প্রশ্ন যেগুলো বিগত বছরের প্রফ গুলোতে এসেছে সেই সম্পর্কে একটু দেখে নিই। সো একদম ভেরি ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ বায়োলজিক্যাল হ্যাজার্ড। সো বায়োলজিক্যাল হ্যাজার্ডের আপনার যখন আপনি ডেফিনেশন দিবেন বায়োলজিক্যাল হ্যাজার্ড অর বায়োহ্যাজার্ড, দেন আপনি কি লিখবেন? আপনি লিখবেন যে বায়োহ্যাজার্ডস ডিনোট দ্য ইনফেকশিয়াস ম্যাটেরিয়ালস অর এজেন্টস দ্যাট প্রেজেন্ট এ পটেনশিয়াল রিস্ক টু হেলথ, potential risk to the health of human in the laboratory। অর্থাৎ যেসব ইনফেকশিয়াস ম্যাটারস বা এজেন্টস গুলো ল্যাবরেটরিতে যেসব হিউম্যানস গুলো আছে তাদের হেলথে পটেনশিয়ালি টক্সিক বা হেলথের জন্য আপনার যাদের হেলথের জন্য যেগুলো হচ্ছে যে ডেঞ্জারাস, তাদেরকে বলা যাবে দিজ আর বায়োলজিক্যাল হ্যাজার্ডস। তারপর এটা আপনার জাস্ট এক লাইনে ডেফিনেশন লিখলে এটা এনাফ। দেন দে নেম দ্য ল্যাবরেটরি হ্যাজার্ডস। ল্যাবরেটরি হ্যাজার্ডস কি কি আপনি জাস্ট পয়েন্ট করে 6টা ল্যাবরেটরি হ্যাজার্ডস আছে এবং তার মধ্যে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো পয়েন্ট করে দিবেন। সো ফার্স্টে কি আছে? ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে কি লিখবেন? ফিজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পল হচ্ছে বার্ন, কাট, ইনজুরি এগুলো। দেন আসে বায়োলজিক্যাল হ্যাজার্ডস, অলরেডি আমরা যেটা ডেফিনেশন পড়লাম। সো বায়োলজিক্যাল হ্যাজার্ডস এর মধ্যে আছে ইনফেকশন বাই এইচআইভি, হেপাটাইটিস বি এন্ড সি। অর্থাৎ ওই যে যখন ল্যাবরেটরিতে আমরা ব্লাড নিয়ে কাজ করব, ব্লাডের মধ্যে যে হ্যাজার্ডটা থাকবে সেইটা অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল হ্যাজার্ড। দেন হচ্ছে ল্যাবরেটরি হ্যাজার্ডস কি হবে? কেমিক্যাল হ্যাজার্ডস। কেমিক্যাল হ্যাজার্ডস যেগুলো যেগুলো করোসিভ এজেন্ট গুলো থাকবে, যেমন হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যালকালি। তারপর অর্গানিক কিছু সলভেন্টস আছে যেমন কার্বন টেট্রাক্লোরাইড। ফ্লেমেবল কিছু আছে যেমন হচ্ছে ইথার, পিক্রিক অ্যাসিড। এগুলোর দ্বারা যে হ্যাজার্ডস গুলো হয় দোজ আর কেমিক্যাল হ্যাজার্ডস। দেন আপনার আসবে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস। অর্থাৎ ল্যাবরেটরিতে আমরা যখন ইলেকট্রিসিটি নিয়ে কাজ করব তখন কিছু ইলেকট্রিক হ্যাজার্ডস হতে পারে, যেমন ইলেকট্রিক শক হতে পারে। তারপর হবে আপনার রেডিয়েশন হ্যাজার্ড। অবভিয়াসলি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস নিয়ে আমরা অনেক বেশি কাজ করি, ওটা থেকে রেডিয়েশন হ্যাজার্ডস হতে পারে। এবং ফাইনালি হতে পারে কি? ফায়ার হ্যাজার্ডস। ফায়ার হ্যাজার্ডস এ কি সোর্স অফ ফায়ার কি হতে পারে? ফ্লেমেবল সাবস্টেন্স হতে পারে, এক্সপ্লোসিভস হতে পারে, গ্যাস হতে পারে, ভলাটাইল সাবস্টেন্স হতে পারে। দিস ক্যান কজ ফায়ার হ্যাজার্ডস। সো আপনি খুব সুন্দর করে এই 6টা হ্যাজার্ড প্লাস তাদের এক্সাম্পল গুলো লিখলে আপনার ল্যাবরেটরি হ্যাজার্ডস এর এই প্রশ্নটা আনসার দেওয়া হবে। তারপরের প্রশ্নটা আমরা দেখি, হাউ বায়োলজিক্যাল হ্যাজার্ডস ক্যান বি প্রিভেন্টেড। অর্থাৎ বায়োলজিক্যাল যে হ্যাজার্ড গুলো হয় সেটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো। সো বায়োলজিক্যাল হ্যাজার্ডস প্রিভেন্টের সময় আপনি শুরুতে বলে দিবেন যে লাইক বায়োলজিক্যাল হ্যাজার্ডস কি, ওই যে শুরুতে যে ডেফিনেশনটা বললাম যে বায়োলজিক্যাল এজেন্ট যেগুলো হচ্ছে হিউম্যান হেলথের জন্য পটেনশিয়ালি রিস্কি। আপনি এক্সাম্পল দিতে পারেন যেমন এইচআইভি বা হেপাটাইটিস বি এন্ড সি, এগুলো হইতে পারে বায়োলজিক্যাল হ্যাজার্ড। আর প্রিভেন্ট কি করে করা যায়? 3টা ব্রড হেডিং এ আপনি প্রিভেনশনটা লিখতে পারেন। একটা হচ্ছে সেফ ওয়ার্ক প্র্যাকটিস। সেফ ওয়ার্ক প্র্যাকটিসে কি? যেমন হ্যান্ড ওয়াশিং ফ্রিকোয়েন্টলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেস্ট্রিকশন। যে আপনার যখন আপনি বায়োলজিক্যাল যে স্যাম্পল গুলো নিয়ে কাজ করবেন ওই সময় আপনার ওয়ার্কিং যে প্র্যাকটিসটা এটা যাতে সেফলি করা যায়। তারপর হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস ইউজ করা, পিপিই। এটা কি? যেমন আই, ফেস, তারপর আইয়ের জন্য হচ্ছে আই শিল্ড, ফেসের জন্য কি? মাস্ক অবভিয়াসলি। তারপর হচ্ছে হ্যান্ডস এর জন্য কি? গ্লোভস। অ্যান্ড এক্সটেনশন মানে এক্সটেনশন বলছি, সরি, এক্সট্রিমিটিস এর জন্য কি? অ্যাপ্রনস। তো
আপনি যখন ল্যাবরেটরিতে যাবেন তখন আলাদা একটা অ্যাপ্রন পরে গ্লাস শিল্ড ইউজ করবেন, মাস্ক ইউজ করবেন, তারপর হ্যান্ড গ্লোভস ইউজ করবেন। দিস আর দ্য প্রিভেনশন, বায়োলজিক্যাল হ্যাজার্ডস থেকে প্রিভেনশন নেওয়ার জন্য। এখন বর্তমানে আপনারা যেটা দেখছেন যে কোভিড-19 যারা কোভিড পেশেন্টস তাদেরকে হ্যান্ডেল করার জন্য কিন্তু ডক্টররা পিপিই পড়ছেন। সো ওটা হচ্ছে যে লাইক ওটাও কিন্তু ওয়ান টাইপ অফ ভাইরাস দ্যাট ক্যান কজ বায়োলজিক্যাল হ্যাজার্ড, সো লাইক উই আর টেকিং প্রিকশনস অর প্রিভেনশন ফর দ্যাট। এবং তারপরে কি প্রিকশন ফ্রম অ্যারোসল, অ্যারোসল বা যেগুলো হচ্ছে আপনার গ্যাস জাতীয়, সেখান থেকে কি হবে ইউজিং হচ্ছে স্টপার অর ক্যাপ কন্টেনিং স্পেসিমেন জার, সো দ্যাট ওটা হচ্ছে যে ভ্যাপর হয়ে আমাদের কোনো ক্ষতি করতে যেতে না পারে। ওকে, দেন আমরা পরের প্রশ্নটাতে যাই। মেনশন দ্য চেঞ্জেস দ্যাট অকার্স ইন ব্লাড ফর প্রলং স্ট্যাটিস। মানে আপনি যদি ব্লাডকে রেখে দেন অন বা ব্লাড স্যাম্পলকে আপনি ডিলেইড প্রসেসের জন্য রেখে দিলেন বা প্রলং ভাবে ছেড়ে দিলেন, তখন ব্লাডে কি কি চেঞ্জ হতে পারে? সো ফার্স্টে ব্লাডে কি হইতে পারে, যেমন হচ্ছে যে আপনার কার্বন ডাই অক্সাইড আছে ব্লাডের মধ্যে, তো সেই কার্বন ডাই অক্সাইড গুলো কি করতে পারে, ডিফিউজ আউট হয়ে যেতে পারে এবং ব্যাপন হয়ে যাওয়ার পর কারণ কি, কারণ ব্লাডের চেয়ে হচ্ছে আপনার ব্লাডের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে হায়ার দ্যান দ্য এয়ার। সো এয়ারে ইজিলি ব্যাপন আউট হয়ে কার্বন ডাই অক্সাইড চলে গেল। তারপর হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যেতে পারে, কারণ হচ্ছে ব্লাড এখন অনেকক্ষণ ধরে স্ট্যাটিস আছে, গ্লুকোজটা ল্যাকটেটে কনভার্ট হয়ে যেতে পারে, তাহলে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, ল্যাকটিক অ্যাসিড ইনক্রিজ করবে। তারপর পিএইচ ডিক্রিজ করতে পারে, কারণ ল্যাকটিক অ্যাসিড ইনক্রিজ করছে, সো অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে পিএইচটা যেটা আছে ওটা ডিক্রিজ করলো। তারপর ডিউ টু ডিফিউশন, তাহলে ডিফিউশন হয়ে যাচ্ছে, তাহলে রেড সেল মেমব্রেন গুলোতে হিমোলাইসিস হতে পারে। তারপর ইউভি রেডিয়েশন বা ডে লাইটে যদি এক্সপোজ করে তাহলে বিলিরুবিন গুলো ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তারপর হলো আপনার ক্লোরিন হতে পারে প্লাজমাতে, যেটা ডিক্রিজ করতে পারে। প্লাজমা ইনঅর্গানিক ফসফেট ইনক্রিজ করতে পারে, ফর্মেশন অফ অ্যামোনিয়া ফ্রম ইউরিয়া, ইউরিয়া গুলো থেকে অ্যামোনিয়া ফর্ম হতে পারে এবং এনজাইম অ্যাক্টিভিটি গুলো চেঞ্জ হয়ে যেতে পারে। These are the changes that occur in blood sample in delayed processing. আপনি জাস্ট পয়েন্ট করে চেঞ্জেস গুলো লিখলেই হবে, এবং এটা ইস্যু ভাইভাতেও অনেক ধরে এবং ভাইভাতে আলাদা আলাদা করে ধরে। যেমন ভাইভাতে আপনাকে আলাদা করে ধরবে যে হোয়াট ইজ ইউভি রেডিয়েশনের জন্য কি হয় বা ল্যাকটিক অ্যাসিড প্রডিউসের জন্য কি হয়, এভাবেও ধরতে পারে। তো আপনার পুরো লাইনটা অ্যাকচুয়ালি পড়া লাগবে। তার পরের প্রশ্নতে আমরা দেখি, পরের প্রশ্নতে দিচ্ছে যে হাউ হিমোলাইসিস অফ ব্লাড ক্যান বি প্রিভেন্টেড, মানে হচ্ছে যে ব্লাডের স্যাম্পলে যে হিমোলাইসিস হয় সেটা কিভাবে প্রিভেন্ট করা যায়। তাহলে হিমোলাইসিস অফ ব্লাড কিভাবে প্রিভেন্ট করা যায়, আমরা হচ্ছে ব্লাডকে প্রলং স্ট্যান্ডিং করা যাবে না। তারপর ব্লাড স্যাম্পলকে যখন না হয় সেখন ইউজ করতে হবে, যদি আমরা ইউজ না করতে পারি তাহলে সেই ব্লাড স্যাম্পলকে আমাদেরকে প্রপারলি স্টোর করে রাখতে হবে। তারপর আপনার হচ্ছে যে পেশেন্টের প্রিপারেশন যাতে প্রপারলি হয়, তারপর হলো সিরিঞ্জ, নিডল, টেস্ট টিউব এগুলোকে অবশ্যই ড্রাই করে রাখতে হবে, এগুলো ভেজা থাকলে কিন্তু হেমোলাইসিস হবে। তারপর নিডল গুলোকে সাফিসিয়েন্ট ওয়াইড নিতে হবে, মানে একদম ছোট হয়ে ছোট হওয়া যাবে না, ওয়াইড নিতে হবে। তারপর হচ্ছে টর্নিকুইট, যেটা আপনার বাঁধে যে ফর ব্লাড কালেকশন, টর্নিকুইটটা বেশি টাইট হওয়া যাবে না। তারপর হচ্ছে ব্লাড ফ্লো, ব্লাড যে স্যাম্পলের যেটা ফ্লো করা হবে সেটাকে স্লোলি এবং স্পিডিলি ফ্লো করতে হবে, এবং আফটার রিমুভিং দ্য নিডল দ্য স্যাম্পলকে স্লোলি টেস্ট টিউবে দিতে হবে। একসাথে মানে অনেক বেশি জোরে ফ্লো করলে আবার হিমোলাইসিস হয়ে যেতে পারে। তারপর অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে মিক্স করা হবে জেন্টাল রোটেশনের মাধ্যমে বা জেন্টালি শেকিং এর মাধ্যমে। তারপর সেপারেশন অফ প্লাজমা হচ্ছে যে সেন্ট্রিফিউজ করতে হয়, সেই সেন্ট্রিফিউজটা যাতে লো টু মডারেট স্পিডের মধ্যে করা হয়। তারপর হোল ব্লাড একসাথে যাতে ফ্রিজ না করা হয়, ফ্রিজ করলে কিন্তু হিমোলাইসিস হয়ে যেতে পারে। তারপর ইট ইজ বেটার টু সেপারেট প্লাজমা অর সিরাম, যেটা আমি শুরুতে বললাম উইদিন 1 আওয়ার অফ কালেকশন, যাতে 1 আওয়ারের মধ্যে করা যায়। তারপর দ্য অ্যানালাইসিস যখন যদি ডিলিট হয় তাহলে স্যাম্পলকে স্টপারের মাধ্যমে রেফ্রিজারেটরে রাখতে হবে। সো এগুলো করার মাধ্যমে আমরা হিমোলাইসিস অফ ব্লাডকে প্রিভেন্ট করতে পারি। তারপরে একটা প্রশ্ন আছে যে ডিফারেন্স বিটুইন সিরাম অ্যান্ড প্লাজমা, এটা কিন্তু আপনার ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা, রিটেনেও আসে বাট ভাইবাতেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এইটা আপনার খুব ভালো করে মানে টিচাররা হুট করেই জিজ্ঞাসা করে ফেলে যে সিরাম আর প্লাজমার মধ্যে ডিফারেন্স কি। আপনারা জানেন প্লাজমা কি, প্লাজমা ইজ দ্য ক্লিয়ার ফ্লুইড অ্যানিওলিশ ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড, তার মানে ব্লাড অ্যাকচুয়ালি প্লাজমা অ্যান্ড ব্লাড সেল নিয়ে তৈরি।
সো ব্লাডের 55%ই প্লাজমা বা টোটাল ভলিউমের 55% বা 3 লিটার। আর এটার মেইন কনস্টিটিউয়েন্ট কি? ওয়াটার। আর সিরাম কি? সিরাম হচ্ছে দ্য পার্ট অফ ব্লাড দ্যাট রিমেন ওয়ান্স ক্লটিং ফ্যাক্টর লাইক ফিব্রিনোজেন হ্যাভ বিন রিমুভড বাই ক্লট ফর্মেশন। মানে যখন ব্লাডটা ক্লট ফর্মেশন হয়ে যাবে তখন হচ্ছে যে বা ক্লটিং ফ্যাক্টরগুলো যদি প্লাজমা থেকে রিমুভ করা হয় তাহলে সেটা হচ্ছে সিরাম। তার মানে সিরামে ক্লটিং ফ্যাক্টর থাকে না আর প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টর থাকে। সো এটা হচ্ছে একটা পার্থক্য। তারপর হচ্ছে সিরাম আর প্লাজমা হচ্ছে যে আপনার ক্লটিং ফ্যাক্টর রিমুভ করার পর তারপর আবার সিরাম আর প্লাজমা হচ্ছে যে সিরামের কম্পোজিশন কিন্তু প্লাজমার মতনই, বাট শুধু ক্লটিং ফ্যাক্টরটা আলাদা। আবার হচ্ছে আপনার যদি আপনি কম্পোজিশন দেখেন তাহলে কম্পোনেন্ট আর প্লাজমা সিরাম সিরাম একটু মানে হচ্ছে সেম, লাইক বোথ কন্টেন্স হরমোন, গ্লুকোজ, ইলেকট্রোলাইজ, অ্যান্টিবডিজ, অ্যান্টিজেন, এইগুলো সব হচ্ছে সিরাম আর প্লাজমাতে আছে। তো আপনার সিরামকে হচ্ছে এবং আপনি ব্লাড প্লাজমা কিভাবে প্রিপেয়ার করে? ব্লাড প্লাজমা প্রিপেয়ার করে যে স্পিনিং দ্য টিউব অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করে সেন্ট্রিফিউজ করলে হচ্ছে ব্লাড প্লাজমা প্রিপেয়ার করে। আর হচ্ছে যে আপনার সিরাম হচ্ছে শুধু হলো হ্যাঁ, এবং ব্লাড প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টর ওয়াটার থাকে, বাট সিরাম অনলি প্রোটিন লাইক অ্যালবুমিন এন্ড গ্লোবিউলিন থাকে। তো এগুলো হচ্ছে আপনার সিরাম আর প্লাজমার মধ্যে আপনি কম্পোজিশনের মধ্যে ডিফারেন্স বলতে পারেন। তারপর সিরাম আর প্লাজমার কম্পোজিশনের পাশাপাশি আপনার এই যে হলো কিভাবে প্রিপেয়ার করা যায়, তারপর আপনার কিভাবে এটাকে আলাদা করা যায়, এভাবে এটা বলতে পারেন। তারপর হচ্ছে প্রিকশন রুল, যেগুলো আমরা হচ্ছে যে প্রিকশন কি কি নিতে পারি? আমরা ইউনিভার্সাল প্রিকশন নিতে পারি। ইউনিভার্সাল প্রিকশন কি? যেটা ইউনিভার্সাল ল্যাবরেটরি সেফটি রুলস আছে এবং স্যাম্পল কালেকশন, মানে যেমন আমরা যে প্রথমে ধরেন আমরা ফার্স্টে কিছু ইউনিভার্সাল রুল, যেমন এই আমাদেরকে ফার্স্টে ভেবেই নিতে হবে অল ব্লাড কন্টেইন এইচআইভি, এবং সেই হিসেবে আমাদেরকে ব্লাড গুলো বা প্যাথোজেন মানে বায়োলজিক্যাল হ্যাজার্ড যাতে না হয় সেটার প্রিপারেশন নিতে হবে। সেফ ওয়ার্ক প্র্যাকটিস, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, প্রিকশন ফ্রম আরোসল, ওটা তো করতেই হবে। তার সাথেও আমাদের যখন আমরা টনিকুয়েটকে বেশি আপনার টাইটলি বাঁধা যাবে না, এবং আমরা যেগুলো হচ্ছে আপনার হিমোলাইসিসের জন্য যেগুলো বললাম ওগুলো আপনি স্যাম্পল কালেকশনের জন্য প্রিকশনে বলতে পারেন যে আমার হলো সিরিঞ্জকে ওয়াইড হতে হবে, স্লোলি ব্লাডটা হচ্ছে ড্র করতে হবে, টেস্ট টিউবে দেওয়ার জন্য স্লোলি দিতে হবে, সিরিঞ্জকে আপনার হলো বেশি করা যাবে না, মানে হচ্ছে যে ও হ্যাঁ সিরিঞ্জ টেস্ট টিউব ওগুলো সব মাস্ট বি ড্রাই রাখতে হবে। সো দিজ আর দ্য প্রিকশন আমরা নিব যাতে আমরা হিমোলাইসিসও প্রিভেন্ট করি, আবার স্যাম্পলের আগেও এটার প্রিকশন যাতে না হয়। দেন আসে শর্ট নোটস। শর্ট নোটস এর মধ্যে কি? ল্যাবরেটরি হ্যাজার্ডস। সো ল্যাবরেটরি হ্যাজার্ডস অলরেডি আমরা বলে ফেলছি 6টা হ্যাজার্ড। 6টা হ্যাজার্ড আপনি শুরুতে বলবেন হোয়াট ইজ ল্যাবরেটরি হ্যাজার্ড, দেন 6টা হ্যাজার্ড, দেন এই ছোট্ট করে আপনি প্রিকশনস লিখে দিতে পারেন যদি চান। দিস আর শর্ট নোট লেখার নিয়ম আমি আপনাদের প্রত্যেকটা ক্লাসেই বলেছি, আমি আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে আমি যেভাবে বলেছি। সো এই যে এখানে ফার্স্টে এটার উপরে লিখবেন শর্ট নোট অন যেটা আপনি লিখবেন সেটা, তারপর লিখবেন ডেফিনেশন, তারপর ক্লাসিফিকেশন, আর যা যা আছে সব, ফাইনালি ইম্পর্টেন্স বা প্রিকশনস দিয়ে শেষ করে দিবেন। তারপর হচ্ছে আপনার ল্যাবরেটরি হ্যাজার্ডস, বায়োলজিক্যাল হ্যাজার্ডসও সেম, আমরা ডেফিনেশন পড়ছি আর ক্লাসিফিকেশন, বায়োলজিক্যাল যেসব কম্পোনেন্টস এগুলো লিখে ইম্পর্টেন্স দিয়ে শেষ করে দিবেন। তারপর হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্স। অ্যান্টিকোয়াগুলেন্স হচ্ছে আপনার অ্যান্টিকোয়াগুলেন্স এর উপর আমরা শর্ট নোট লিখলে কি লিখবো? অ্যান্টিকোয়াগুলেন্স কোনগুলো, সেগুলো হচ্ছে যে কেন হয়, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্স আমরা একটু অ্যান্টিকোয়াগুলেন্স কোনগুলো, সেগুলো কেন হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, সেগুলো কোথায় ইউজ করা হয়, এবং সেটার সংজ্ঞা থেকে শুরু করে সেটার যাবতীয় যে ব্যবহার সেইটা হলো আমরা অ্যান্টিকোয়াগুলেন্সের শর্ট নোটে লিখবো। সো আমরা অ্যান্টিকোয়াগুলেন্সের যাবতীয় ব্যবহার সম্পর্কে দেখি। ফার্স্টে আপনারা কি লিখবেন? আপনারা ফার্স্টে লিখবেন অ্যান্টিকোয়াগুলেন্সের সংজ্ঞা। সো অ্যান্টিকোয়াগুলেন্সের সংজ্ঞাতে প্রথমে থাকবে হচ্ছে হোয়াট আর দ্য অ্যান্টিকোয়াগুলেন্স। সো এটা হচ্ছে আপনার যেসব এই অ্যান্টিকোয়াগুলেন্স গুলো হলো যে আমরা প্লাজমাকে আলাদা করতে ইউজ করি, যারা হচ্ছে যে কোয়াগুলেশনে হেল্প, যারা হচ্ছে কোয়াগুলেশনে হচ্ছে আপনার করে
এটা হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ এ কোফ্যাক্টর অফ অ্যান্টিথ্রম্বিন, মানে কোয়াগুলেট ফ্যাক্টর যেগুলো আছে বা কোয়াগুলেট প্রোটিন যারা আছে তাদের সাথে রিঅ্যাকশন করে। কমন কিছু অ্যান্টিকোয়াগুলেন্টস কি, যেমন হেপারিন, ইডিটিএ, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম অক্সালেট, পল হেক্সার মিক্সচার, এগুলো হচ্ছে কমন অ্যান্টিকোয়াগুলেন্ট। আর সবচেয়ে ওয়াইডলি অ্যান্ড মানে মোস্টলি ইউজড অ্যান্ড ওয়াইডলি ইউজড অ্যান্টিকোয়াগুলেন্ট কি, সেটা হচ্ছে হেপারিন, বাট ইট ইজ মোস্টলি অনেক বেশি অ্যাক্টিভ। আর এটা হচ্ছে যে আপনার হেপারিন দিয়ে কি করে, হেপারিন অ্যাকচুয়ালি মেনলি অ্যান্টিথ্রম্বিন 3 এইটাকে হচ্ছে যে আপনার প্রিভেন্ট করে, এই থ্রম্বিনের সাথে বাইন্ড করে বা কমপ্লেক্স বাইন্ড করে অ্যাকচুয়ালি এইটাতে প্রিভেন্ট করে, বলে থ্রম্বিন হচ্ছে ব্লাডকে ক্লট করতে পারে না, সেই জন্য অ্যান্টিকোয়াগুলেন্সের মাধ্যমে আমরা ব্লাড ক্লটিংকে অনেকদিন মানে ব্লাড ক্লটিংকে অনেকদিন পর্যন্ত বন্ধ রাখতে পারি। দেন হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্স এর পর আমরা কি পড়বো হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। সো হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল, এবং হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল কাকে বলে। সো কোয়ালিটি কন্ট্রোল ইজ দ্য স্টাডি অফ দ্য সোর্স অফ ভ্যারিয়েশন অফ রেজাল্টস ফর হুইচ ল্যাবরেটরি ইজ রেসপন্সিবল। সো যেমন অ্যান্ড দ্য প্রসিডিউরাল ইউজ টু রিকগনাইজ অ্যান্ড মিনিমাইজ দ্যাম, মানে যে স্টাডি অফ দ্য সোর্স অফ ভ্যারিয়েশন অফ রেজাল্টস ফর হুইচ ল্যাবরেটরি ইজ রেসপন্সিবল, রেজাল্টের মধ্যে যে ভ্যারিয়েশন হবে যেটা অ্যাকচুয়ালি ল্যাবরেটরির জন্য হয়, and the procedure used to recognize and minimize them, including all source which arise within the laboratory between the recipient of the specimen and dispatch of the report, is defined as quality control. তার মানে এত বড় একটা সংজ্ঞাতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে আমি স্পেসিমেনটা রিসিভ করার পর থেকে শুরু করে রিপোর্টটা দেওয়ার আগ পর্যন্ত ল্যাবরেটরিতে যেসব কারণে এইটার হচ্ছে যে রিপোর্টের রেজাল্টের মধ্যে ভ্যারিয়েশন হইতে পারে সেগুলোকে রিকগনাইজ করা, সেগুলো মিনিমাইজ করা, দিস ইজ কল্ড কোয়ালিটি কন্ট্রোল। এই কোয়ালিটি কন্ট্রোল কয় ধরনের হতে পারে, একটা ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল হতে পারে। ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে ল্যাবরেটরি স্টাফরা উইদিন দ্য ল্যাবরেটরি তারা হচ্ছে যে ডেইলি মনিটর করতে পারে ফর প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেসি। আরেকটা এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল হতে পারে, যেমন স্যাম্পলটা যখন হচ্ছে আপনার নেওয়া হচ্ছে তখন স্যাম্পলটা যে আইডেন্টিক্যাল, মানে অন্য সিটি থেকে যদি আনা হয় সেটা যাতে প্রপারলি নেওয়া হয়, সেটার বিভিন্ন এই মানে সেটার ক্ষেত্রে কি হয়, সেটার ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাবরেটরিতে চেক করা হয়, রেজাল্ট গুলোকে কম্পেয়ার করা হয়। এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল ইজ দ্য ইম্পর্টেন্ট ইন মেইনটেনেন্স অফ লং টার্ম অ্যাকুরেসি অফ দ্য অ্যানালিটিক্যাল মেথডস। সো যাতে এক্সটার্নালি বাইরে থেকেও সেই কোয়ালিটিটা মেজার করা হয়, ডিফারেন্ট ল্যাবরেটরিতে চেক করা হয়, যাতে কোয়ালিটিটা মানে হচ্ছে যে কন্ট্রোলটা নিয়মিত থাকে। সো দিজ আর দ্য anticoagulants and quality control. So আমার মনে হয় laboratory hazards done. এবার আমরা চলে যাই অর্গান ফাংশন টেস্টে। তো ফাংশন টেস্টের মধ্যে অনেকগুলো অর্গান ফাংশন টেস্ট আমরা পড়েছি, এবং ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে অর্গান ফাংশন টেস্ট অনেক ইম্পর্টেন্ট, কজ এখান থেকে আপনার কোয়েশ্চেন আসবেই, একটা হোক দুইটা হোক কোয়েশ্চেন আসবে, এবং এই কোয়েশ্চেনটা আপনার অ্যান্সার, এবং এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া অনেক মজার কেন, কারণ এটা হচ্ছে টু দা পয়েন্ট অ্যান্সার দেওয়া, যে আপনি ফাংশন টেস্টগুলো লিখবেন, টেস্টের কিছু ইন্টারপ্রিটেশন দিবেন, ডান। মানে এখানে হচ্ছে যে আপনার আর লেখারও কিছু নাই, এবং টিচারদের মার্ক দিতেও অ্যাকচুয়ালি খুব সুবিধা হয় ফাংশন টেস্ট গুলোর ক্ষেত্রে। সো আপনারা আমরা সবার ফার্স্টে কি দেখবো, আমরা সবার ফার্স্টে দেখবো লিভার ফাংশন টেস্ট। তো লিভার ফাংশন টেস্ট কয়টা আছে, লিভার ফাংশন টেস্ট আমরা বইয়ে দেখেছি কয়টা ছিল, 5টা, রাইট। সো 5টা লিভার ফাংশন টেস্টে কোন কোন এনজাইম গুলো টেস্ট করব সেটার নাম লিখবো, সেটা কিসে বাড়ে কিসে কমে এইটা লিখবো। সো আমরা ফার্স্টে লিখবো টেস্ট ফর হেপাটোসেলুলার ড্যামেজ। হেপাটোসেলুলার ড্যামেজ মানে হেপাটিক সেল গুলোর মধ্যে যে ড্যামেজ গুলো হচ্ছে সেটার জন্য আমরা কি কি এনজাইম দেখবো। ফার্স্ট অফ অল আমরা দেখবো অ্যালানিন ট্রান্সামিনেজ, অ্যাসপার্টেট ট্রান্সামিনেজ, আর গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ। এই তিনটা কোথায় বাড়ে, যদি হেপাটিক সেলুলার ড্যামেজ হয় তাহলে এই তিনটা বেড়ে যায়। দেন আসবো আমরা টেস্ট ফর কোলেস্টাসিস বা বিলিয়ারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। এক্ষেত্রে কোলেস্টাসিস হলে কি হবে আপনার, তিনটা জিনিস বাড়বে, মানে তিনটা জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ, একটা গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, আর একটা 5' নিউক্লিওটাইডেজ। এটাও হচ্ছে কোলেস্টাসিস যদি হয় তাহলে এই তিনটা বেড়ে যাবে। দেন আসে সিনথেটিক ফাংশন। লিভারে কিছু সিনথেটিক ফাংশন আছে। লিভার কি সিনথেসিস করে, লিভার প্রোটিন সিনথেসিস করে, প্লাজমা প্রোটিন গুলো। সো লিভারের সিনথেসিস প্রোটিন সিনথেসিস ফাংশনে আমরা কি দেখবো, প্রথমে আমরা দেখবো সিরাম টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন, টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন বাড়তেছে না কমতেছে। তারপর হচ্ছে সিরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন, অ্যালবুমিন যেহেতু এক্সক্লুসিভলি লিভারে হয় তাহলে লিভারে কোনো প্রবলেম হলে অ্যালবুমিন কমে যাবে।
দেন সেরাম অ্যালবুমিন টু গ্লোবিউলিন রেশিও, এটা একটা হবে। আরেকটা হচ্ছে প্রথম বিন টাইম। প্রথম বিন টাইম হচ্ছে অ্যাকচুয়ালি অনেক হলো আপনার প্রলং হবে, লিভারের ডেসক্রিপশনে যত থাকে তার চেয়ে প্রলং হবে। তারপর হচ্ছে টেস্ট ফর এক্সক্রিটরি অ্যান্ড কনজুগেটিং ফাংশন, এটা কিভাবে ডান হয়, সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন। লিভার যেহেতু এক্সক্রিশন আর কনজুগেশন সবই করে, সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশনের মাধ্যমে এই টেস্টটা করা হয়। তারপর টেস্ট ফর মেটাবলিক ফাংশন, মেটাবলিক ফাংশন অফ লিভার করা হয় গ্যালাক্টোজ টলারেন্স টেস্ট, কারণ লিভারে অ্যাকচুয়ালি গ্লুকোজটা গ্যালাক্টোজ হয়। সো গ্যালাক্টোজ টলারেন্স টেস্ট দিয়ে লিভারের মেটাবলিক ফাংশনটা টেস্ট করা হয়। সো দিস ফাইভ আর দ্য ফাংশন টেস্ট অফ লিভার, এবং ইন্টারপ্রিটেশন হচ্ছে ওইটাই যেটা আমি এখন বললাম যে কোনটা কিসে বাড়ে আর কোনটা কিসে কমে, এটাই হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন। ওকে, সো হলো আমাদের লিভার ফাংশন টেস্ট ডান। এবার আমরা পড়বো জন্ডিস। জন্ডিস ফার্স্ট একটি ডিফারেন্সিয়েট টাইপস অফ জন্ডিস বায়োকেমিক্যালি। সো বায়োকেমিক্যালি আমাদেরকে ডিফারেন্ট টাইপস অফ জন্ডিসের মধ্যে পার্থক্য করতে হবে, যেটা আমার মনে হয় আপনারা আপনাদের বই সুন্দর করে পার্থক্যটা দেওয়া আছে না, ওই যে আপনার অবস্ট্রাকটিভ জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস আর একটা হিমোলাইটিক জন্ডিস। এটার মধ্যে বায়োকেমিক্যালি কি পার্থক্য, ওই যে আপনার কোনটাতে হচ্ছে বাড়বে, হলো বিলিরুবিন কোনটাতে বাড়বে কতখানি বাড়বে, কোনটাতে কমবে কতখানি কমবে, এবং ওই যে সিরাম বিলিরুবিন নর্মালে হচ্ছে ধরেন 0.2 to 1, হিমোলাইটিক জন্ডিসে বাড়বে, অবস্ট্রাকটিভ জন্ডিসে অনেক বেশি বাড়বে, মেবি মোর দ্যান 30 mg/%। আবার হেপাটোসেলুলার জন্ডিসে রেয়ারলি 20-র উপরে যাবে। তারপর আপনার টাইপ অফ বিলিরুবিন হচ্ছে ইনক্রিজ অফ অবস্ট্রাকটিভে হচ্ছে আনকনজুগেটেড, অবস্ট্রাকটিভে কনজুগেটেড, হিমোলাইটিকে আনকনজুগেটেড, আর হেপাটোসেলুলারে বোথ। তারপর ইউরিনারি ইউরোবিলিনোজেন হিমোলাইটিকে বাড়বে, অবস্ট্রাকটিভে কমবে, হেপাটোসেলুলারে বাড়বে। ইউরিনারি ইউরোবিলিন হচ্ছে আপনার হিমোলাইটিকে নাই বাট অবস্ট্রাকটিভ প্রেজেন্ট, আর হেপাটোসেলুলারে প্রেজেন্ট। ফিকাল স্টারকোবিলিনোজেন হিমোলাইটিকে বাড়বে, অবস্ট্রাকটিভে কমবে, আবার হেপাটোসেলুলারে কমবে। বাইল সল্ট আবার হচ্ছে অবস্ট্রাকটিভে থাকবে আর হেপাটোসেলুলারে থাকবে। সিরাম এএলপি, এটা আবার হিমোলাইটিকে নরমাল, অবস্ট্রাকটিভ অনেক বেড়ে যাবে, আর হেপাটোসেলুলার অল্প বাড়বে, মানে ইনক্রিজ আর সিভিয়ার ইনক্রিজ আর মডারেট নরমাল ইনক্রিজ। আর সিরাম এএলটি অ্যালানিন ট্রান্সামিনেজ, এটা হচ্ছে আপনার অবস্ট্রাকটিভে নরমাল ইনক্রিজ বাট হেপাটোসেলুলার সিভিয়ারলি ইনক্রিজ। সো এইটাই হলো আপনার ল্যাব ফাইন্ডিংস অফ ডিফারেন্ট টাইপস অফ জন্ডিস আর ডিফারেন্সিয়েট টাইপস অফ জন্ডিস বায়োমেডিক্যালি। আপনার এই তিনটার এই যে ছক, এটাই বলতে হবে। এইটার বোধ এই ছকের মাধ্যমে আপনি এই দুইটা কোশ্চেনের আনসার একই, জাস্ট আপনার ফাইন্ডিংস গুলো দিয়ে ওটার পার্থক্য দেখায় দিল। দেন আসে আমাদের নেম দ্য টেস্ট ডান ইন ল্যাবরেটরি টু অ্যাসেস রেনাল ফাংশন টেস্ট। আমরা লিভার ডান, লিভার থেকে জন্ডিস ডান, জন্ডিস থেকে এবার আমরা আসলাম রেনালে। রেনাল মানে কি, কিডনি ফাংশন টেস্ট কি কি হয়, তো আমরা কিডনিতে দেখব কিডনি কি কি কাজ করে। কিডনি যে কাজগুলো করে সেটার সাথে সাথে কিডনির ফাংশন টেস্ট গুলো চেঞ্জ হয়, মানে আমরা কিডনির কাজ থেকে কিডনির ফাংশন টেস্ট গুলো দেখবো। সো ফার্স্টে আমরা দেখবো রুটিন এক্সামিনেশন অফ ইউরিন করব। রুটিন এক্সামিনেশন হচ্ছে যে ফার্স্টে আমরা কি দেখব, ফিজিক্যাল এক্সামিনেশন ফর ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি, অসমোলারিটি। তারপর কেমিক্যাল করব, পিএইচ, অ্যালবুমিন, গ্লুকোজ। তারপর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ফর আরবিসি, কাস্ট, এটা দেখব। দেন ইভ্যালুয়েশন অফ গ্লোমেরুলার ফাংশন। গ্লোমেরুলার ফাংশনকে ইভ্যালুয়েট করে আমরা ফার্স্টে মেজারমেন্ট অফ জিএফআর, গ্লোমেরুলার ফ্লুইড। তারপর হচ্ছে যে তারপর আপনার মেজারমেন্ট অফ এস্টিমেশন অফ serum creatinine concentration, estimation of blood urea concentration, renal clearance test, এগুলোর মাধ্যমে আমরা গ্লোমেরুলার ফাংশন টেস্ট করতে বলি, ডিটেকশন অফ অ্যালবুমিন ইউরিনে। আর ফাইনালি আমরা দেখব টিউবুলার ফাংশন। টিউবুলার ফাংশন দুইটা দেখবো, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ রেনাল কনসেন্ট্রেটিং পাওয়ার থ্রু ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, আরেকটা দেখবো ডিটেকশন অফ লো মলিকুলার ওয়েট প্রোটিন। সো এই দুইটা হচ্ছে লো মলিকুলার ওয়েট প্রোটিন, মানে অ্যাকচুয়ালি টিউবিউলের যে কাজ সেটা থেকে আমরা টিউবুলার ফাংশন টেস্ট দেখবো। এভাবে এই তিনটা হচ্ছে ইভ্যালুয়েশন টেস্টের মাধ্যমে এবং তাদের ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আমরা রেনাল ফাংশন টেস্টটা দেখবো। তারপর হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ রেনাল ফাংশন টেস্ট। রেনাল ফাংশন টেস্টের ইন্টারপ্রিটেশন কি, যে আপনার কোনটা বাড়ছে কোনটা কমতেছে। যেমন আপনার হচ্ছে যে
হলো যদি ধরেন ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন না, তাহলে অলিগিউরিয়া হবে রেনাল ফেইলিউরে, পলিউরিয়া হবে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসে, তারপর স্পেসিফিক গ্র্যাভিটি ইনক্রিজ করবে অ্যাকিউট রেনাল ফেইলিউরে, কেমিক্যাল পিএইচ হচ্ছে হাই হবে টাইপ 1 রেনাল ফেইলিউরে, লো হবে টাইপ 2 এন্ড টাইপ 4 এ, প্রেজেন্স অফ আরবিসি এন্ড কাস ইন্ডিকেট গ্লোমেরুলার এন্ড টিউবুলার ডিসফাংশন অফ নেফ্রন। তারপর যদি মেজারমেন্ট অফ জিএফআর, নর্মাল জিএফআর হচ্ছে 1.5 মিলিলিটার পার মিনিট, এটা ডিক্রিজ করলে গ্লোমেরুলার ফাংশন মানে ইম্পেয়ার হবে। তারপর এস্টিমেশন অফ সিরাম, নর্মাল সিরাম ক্রিয়েটিনিন কি 0.7 টু 1.4, এটা যদি গ্লোমেরুলার ইম্পেয়ারমেন্ট হয় এটা কমে যাবে। এস্টিমেশন অফ ব্লাড ইউরিয়া, ইউরিয়া কি 15 থেকে 40 মিলিগ্রাম পার্সেন্ট, এটা গ্লোমেরুলার ইম্পেয়ারমেন্ট এটা কমে যাবে। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট হচ্ছে 70 টু 140 মিলিলিটার পার মিনিট। ইউরিয়া এটাও যদি আপনার যদি হলো আপনার গ্লোমেরুলার ইম্পেয়ারমেন্ট হয় এগুলো কমে যাবে। তারপর আপনার ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টে দেখা যাবে ওয়াটার অ্যাকচুয়ালি ই করতেছে কিনা, ইউরিনালি স্পেসিফিক গ্র্যাভিটি আর ইনক্রিজ করতেছে কিনা ইন স্পাইট অফ ওয়াটার ডিপ্রাইভেশন, তাহলে হচ্ছে আপনার টিউবুলার ফাংশন হচ্ছে কাজ করতেছে না। তারপর আপনার যদি নর্মালি আপনার লো মলিকুলার ওয়েট প্রোটিন, আলফা প্রোটিন, বিটা প্রোটিন সেগুলো হচ্ছে রিঅ্যাবজর্পশন আর ক্যাটাবলিজম অফ টিউবুলার সেলদের হয়, কিন্তু ডিস্টাল টিউবুলার ইম্পায়ারমেন্ট হলে এদের অ্যাপিয়ারেন্স রিঅ্যাবজর্পশন ক্যাটাবলিজম হচ্ছে টিউবুলার সেলগুলো ই করে নেয়, সাক করে নেয়, বাট ডিস্টাল টিউবুলার যদি অ্যাপিয়ারেন্স হয় তার অ্যাপিয়ারেন্স হয় তার মানে টিউবুলার ফাংশনে কোনো ক্ষতি হয়েছে। সো দিজ আর অল দ্য ইন্টারপ্রিটেশন অফ আপনার রেনাল ফাংশন টেস্ট। তারপর নেম দ্য ইম্পর্টেন্ট থাইরয়েড ফাংশন টেস্ট। আমাদের রেনাল গেল, লিভার গেল, এবার আমরা যাবো থাইরয়েডে। ইম্পর্টেন্ট থাইরয়েড ফাংশন টেস্ট কি কি? থাইরয়েড ফাংশন টেস্ট হচ্ছে আপনার থাইরয়েড স্টিমুলেশন টেস্ট করব, তারপর ফ্রি T3 T4 এর টেস্ট করব, তারপর আপনার হচ্ছে হলো থাইরয়েডে আর কি কি টেস্ট আছে দেখি তো। থাইরয়েডে আপনার হচ্ছে যে রেডিও অ্যাক্টিভ আয়োডিনের টেস্ট করব, রেডিও অ্যাক্টিভ আয়োডিনের যে আপটেক হচ্ছে কিনা থাইরয়েডের মাধ্যমে ওই টেস্টটা করব। তারপর থাইরয়েড ফাংশন টেস্টে হচ্ছে আপনার মেজারমেন্ট অফ প্লাজমা থাইরয়েড হরমোন কনসেন্ট্রেশনটা দেখব, আর হচ্ছে যে আপনার মেজারমেন্ট অফ থাইরয়েড অটো অটো অ্যান্টিবডিটা দেখব, তারপর হচ্ছে টিআরএইচ এর টেস্ট করব, তারপর হচ্ছে টিএসএইচ স্টিমুলেশন টেস্ট করব, T3 সাপ্রেশন টেস্ট করব। These all the are the important thyroid function test. আবার এখানে যে আরেকটা আসছে how thyroid function can be assessed. থাইরয়েড ফাংশন কিভাবে অ্যাসেসড করা যায়, তার মানে ওই যে আপনি আবার টেস্টগুলোর নাম লিখবেন, যেমন মেজারমেন্ট অফ প্লাজমা টিএসএইচ কনসেন্ট্রেশন, ওখানে তেমন হচ্ছে টিএসএইচ বাড়লে কি হয়, টিএসএইচ কমলে কি হয়, এটাই তো অ্যাসেসমেন্ট। তারপর আপনি প্লাজমা থাইরয়েড হরমোন কনসেন্ট্রেশন, T3 বাড়লে কি হয়, T4 কমলে হয়, আবার রেডিও অ্যাক্টিভ আয়োডিন ইনটেক লো আপটেক হলে কি হবে, হাই আপটেক হলে কি হবে, থাইরয়েড অটো অ্যান্টিবডি পজিটিভ কখন পাওয়া যাবে, কখন নেগেটিভ হবে, টিআরআইচ এর ইন্টারপ্রিটেশন যে কখন নর্মাল রেসপন্সে কি হয়, এক্সাগারেটেড রেসপন্সে কি হয়, তারপর টিএসএইচ স্টিমুলেশন টেস্ট, এটা স্টিমুলেট করলে কোথায় প্রাইমারি হাইপোথাইরয়েড, কোথায় সেকেন্ডারি হাইপোথাইরয়েড হয়, T3 সাপ্রেশন টেস্ট, যেমন হচ্ছে রিডাকশন যদি হয় তাহলে ইউথাইরয়েড, আবার সাপ্রেস যদি হয় তাহলে অটোনোমাস থাইরয়েড ফাংশন বা গ্রেভস ডিজিজ দেখা যায়। সো দিজ অল আর দ্য ইন্টারপ্রিটেশন বা অ্যাসেসমেন্ট অফ থাইরয়েড ফাংশন টেস্ট। আপনি ফাংশন টেস্টগুলো লিখবেন, টেস্টগুলো লেখার পর সেটার ইন্টারপ্রিটেশন বা অ্যাসেসমেন্টটা লিখলেই হবে। দেন আসি ডিসলিপিডিমিয়া। ডিসলিপিডিমিয়া কোনটা? ডিসলিপিডেমিয়া কোথায় হয়, কি এটা হচ্ছে আমাদের থাইরয়েড থেকে আমরা চলে আসলাম কোথায়, লিপিড। তার মানে গ্রুপ অফ মেটাবলিক ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল মানে হাই অর লো প্লাজমা লিপোপ্রোটিন এন্ড লিপিড কনসেন্ট্রেশন। তাহলে এটা হচ্ছে যে কিছু লিপোপ্রোটিন লিপিডের কনসেন্ট্রেশনের মধ্যে প্রবলেম হচ্ছে ডিসলিপিডেমিয়া। সো তারপর হোয়াট ইজ এন্টারোহেপাটিক সার্কুলেশন অফ বাইল, তাহলে বাইল অ্যাসিডের এন্টারোহেপাটিক সার্কুলেশন কোনটা, যেখানে ওই যে আপনার বাইল যখন ইন্টেস্টাইনে আসে, ইন্টেস্টাইন থেকে পোর্টাল ব্লাডে বাইলটা আবার রিঅ্যাবজর্ব হয়, রিঅ্যাবজর্ব হওয়ার পর বাইলটা এগেইন গোস টু দ্য লিভার, লিভারে যাওয়ার পর 90% হচ্ছে যে আপনার রিচেস দ্য লিভার অ্যান্ড রিএক্সক্রিটেড টু বাইল আর রিমাইনিং 10% গোস টু কিডনি। সো ওই যে 90% আবার রিচেস দ্য লিভার অ্যান্ড এক্সক্রিটেড বাই বাইল, এটাকে বলা হয় এন্টারোহেপাটিক সার্কুলেশন, মানে ইন্টেস্টাইন থেকে আবার হেপাটিক হেপাটিক সেলে যাচ্ছে, দিস ইজ কল্ড এন্টারোহেপাটিক সার্কুলেশন অফ বাইল।
দেন আমরা পড়বো প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া কি? প্রোটিনিউরিয়া হচ্ছে আপনার প্রোটিনিউরিয়া হলো আপনার যে ইসের মধ্যে, সরি, ইউরিনের মধ্যে প্রোটিন, জেনারেলি কি ইউরিনের মধ্যে প্রোটিন যায়? আমরা কি দেখেছি যে ইউরিনের মধ্যে প্রোটিন যায়? নো, জেনারেলি কিন্তু ইউরিনের মধ্যে প্রোটিন যায় না। বাট হচ্ছে যে ইন প্রোটিনিউরিয়া হচ্ছে যে আপনার ইট ইজ দ্য ইউরিনারি এক্সক্রিশন অফ প্রোটিন মোর দ্যান নর্মাল। মোর দ্যান নর্মালি প্রোটিনিউরিয়াতে ইউরিনের সাথে প্রোটিন যায়। এটা কজেস কি? প্রোটিনিউরিয়া হচ্ছে দুই প্রকার, একটা হলো মাইক্রোপ্রোটিনিউরিয়া আর একটা হচ্ছে ম্যাক্রোপ্রোটিনিউরিয়া। সো মাইক্রোতে কজেস হচ্ছে যে আর্লি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া, সেন্ট্রালাইজড ভাস্কুলার ডিজিজ, দিজ আর দ্য মাইক্রোপ্রোটিনিউরিয়া। এবং এটার কজ, আপনি যখন কজ লিখবেন তখন সুন্দর করে মাইক্রো আর ম্যাক্রো দিয়ে লিখলে সেটা বেশি সুন্দর দেখাবে, যে আপনি মাইক্রোর কজ আলাদা লিখবেন আর ম্যাক্রোর কজ আলাদা লিখবেন। সো দিজ আর দ্য মাইক্রোপ্রোটিনিউরিয়ার কজ। আর ম্যাক্রোপ্রোটিনিউরিয়ার কজ হলো যে আপনার বেনাইন প্রোটিনিউরিয়া, একটা হচ্ছে বেনাইন কজ যেটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিভার, ট্রমা, এটার জন্য হতে পারে। একটা গ্লোমেরুলার প্রোটিনিউরিয়া যেটা গ্লোমেরুলোনেফ্রাইটিস নেফ্রোটিক সিনড্রোমের জন্য হতে পারে। একটা টিউবুলার প্রোটিনিউরিয়া যেটা পাইলোনেফ্রোটাইটিস অ্যাকিউট টিউবুলার জন্য হতে পারে। একটা হচ্ছে ওভারফ্লো প্রোটিনিউরিয়া, যেমন হচ্ছে যে বেনস জোনসের প্রোটিনিউরিয়া, মাল্টিপল মায়োলেমা হতে পারে। একটা হচ্ছে ফাংশনাল প্রোটিনিউরিয়া, যেমন হচ্ছে নন রেনাল কজ, যেমন অ্যাকিউট ইনফেকশন, সেপ্টিসেমিয়া, তারপর লিউকেমিয়া, এটার জন্য হতে পারে। আপনি যদি এভাবে লিখতে না চান, আপনি যদি আলাদা করে ইম্পর্টেন্ট কজেস লিখতে চান, তাহলে দুইভাবে লিখতে পারেন। একটা হচ্ছে রেনাল ডিজিজ আর একটা হচ্ছে এক্সট্রা রেনাল ডিজিজ। রেনাল ডিজিজের মধ্যে কি? গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নেফ্রোপ্যাথি, এটা। আর এক্সট্রা রেনাল ডিজিজের মধ্যে কি? তো প্রি-এক্লাম্পসিয়া, অ্যাকিউট ইনফেকশন, সেপ্টিসেমিয়া, লিউকেমিয়া, মাল্টিপল মায়োলেমা, হাইপোথাইরয়েডিজম, সিস্ট্রেস, ট্রমা, সিভিয়ার এক্সারসাইজ, মানে যতগুলো আমরা এতক্ষণ বললাম সবগুলোকে জাস্ট কম্প্যাক্ট করে দুইটা। সো আপনি যেটা যেটা আপনার প্রিফারেবল, যে আপনার ধরেন অ্যাকচুয়ালি প্রিফারেবল হচ্ছে বেশি, যেটাতে আপনি দেখবেন ওটার মার্কস কত। যদি দেখেন অনলি ফর 1 মার্ক অর 2 মার্ক, তাহলে আপনি জাস্ট অল রেনাল আর এক্সট্রা রেনাল দিয়ে দিতে পারেন। যদি দেখেন দিস ইজ ফর 3 to 4 মার্কস, দেন আপনাকে ম্যাক্রো আর ম্যাক্রো দিয়ে তাদের আলাদা আলাদা করে হচ্ছে এই প্রোটিনিউরিয়ার কজগুলো দিতে হবে। সো আমরা লিপিডেমিয়া দেখলাম, হেপাটিক সার্কুলেশন দেখলাম, প্রোটিনিউরিয়া দেখলাম। এবার আমরা দেখবো হোয়াট ডু মিন বাই প্লাজমা নন ফাংশনাল এনজাইম, হোয়াট আর দে ইউজড ফর ডায়াগনোসিস। প্লাজমা নন ফাংশনাল এনজাইমস মানে কি? প্লাজমা নন জেনারেলি এনজাইম গুলো কি হয়? এনজাইম গুলো হচ্ছে সেলে প্রোডিউসড হয়, রিমেন উইদিন দ্য সেল। সেলে থাকে এবং সেলেই হচ্ছে তাদের স্পেসিফিক ফাংশনটা পারফর্ম করে। ভেরি স্মল অ্যামাউন্ট অফ এনজাইমস আর রিলিজড ইন দ্য ব্লাড অ্যাজ এ রেজাল্ট অফ নর্মাল টার্নওভার অফ সেল। যে ব্লাডে খুব কমই এনজাইমই পাওয়া যায়। হেন্স আন্ডার নর্মাল কন্ডিশন ইন দ্য enzymes are present very small amount in the blood where they have no specific function, so they termed as প্লাজমা নন ফাংশনাল এনজাইমস। এগুলো হচ্ছে ভেরি স্মল অ্যামাউন্টে, যাদের হচ্ছে বিভিন্ন সেলের টার্নওভারের জন্য এরা হচ্ছে ব্লাডে পাওয়া যায়। আর why are they used for diagnosis? Cause they are very small amount, কিন্তু হঠাৎ করে আপনার যদি কোনো একটা সেল, যে সেল থেকে এই এনজাইম গুলো সিক্রেট হয়, এই সেলগুলোর কোনো প্রবলেম হলো, লাইক হচ্ছে কনসেন্ট্রেশন, মানে ডিজিজের জন্য এই সেলগুলোর ব্রেকডাউন হলো আর ইনক্রিজ সেলুলার পারমিয়াবিলিটি হলো, তখন কি হয়? ব্লাডের মধ্যে ওই ওই হচ্ছে যে আপনার ওই এনজাইমের কনসেন্ট্রেশনটা অনেক বেড়ে যায়। সো দিস ইজ ভেরি ইজি টু ডিটারমাইন কোন এনজাইমের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে এবং কোথা থেকে, তার মানে কার প্রবলেম হচ্ছে। এই যে এই কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার জন্য নন ফাংশনাল এনজাইম ইন ব্লাড ইজ ইউজফুল ফর দ্য ডায়াগনোসিস অফ ডিজিজ ডিপেন্ডিং অন দেয়ার টিস্যুস অরিজিন। সো এর মাধ্যমে আমরা টিস্যুস অরিজিন যেখানে, তার সেখান থেকে এটা ইউজ হয় ফর দ্য ডায়াগনোসিস অফ ডিজিজ। নাও আমাদের শর্ট নোটস, আবার আমি যেটা এর আগেও বলেছি আপনার শর্ট নোটস সম্পর্কে, সরি, শর্ট নোটস সম্পর্কে আমরা কি বললাম যে আমরা শর্ট নোটস কিভাবে লিখবো। আমরা হচ্ছে যে শর্ট নোটস লিখবো আপনার হচ্ছে যে এই যে একটা আমাদের এটা হচ্ছে এক্সাম খাতা, সেই এই কপিতে আমরা হচ্ছে ফার্স্টে এখানে শর্ট নোট অন দিয়ে হচ্ছে টপিকটা লিখলাম, তারপর হচ্ছে ডেফিনেশন, ডেফিনেশনের পর হচ্ছে আপনার যেটা ধরেন রেনাল ফাংশন টেস্ট, শর্ট নোট অন রেনাল ফাংশন টেস্ট,
RFT। দেন আপনি ডেফিনিশন দিলেন যে রেনাল ফাংশন টেস্ট কাকে বলে, কি কি রেনাল ফাংশন টেস্ট করা হয়, তারপর হচ্ছে তা কোনটার ইম্পর্টেন্ট কি, এটা মানে রেনাল ফাংশন টেস্ট হচ্ছে যে যেই সব ফাংশন টেস্টের মাধ্যমে আমরা কিডনির যে টেস্টগুলোর মাধ্যমে আমরা কিডনির ফাংশন অ্যাসেস করতে পারি সেগুলো হচ্ছে রেনাল ফাংশন টেস্ট। তারপর আপনি কি কি, যেমন হচ্ছে গ্লোমেরুলার ফাংশন, ফিজিক রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, তারপর টিউবুলার ফাংশন, তারপর ইম্পর্টেন্স অফ রেনাল ফাংশন টেস্ট। তারপরে এবার সেম থাইরয়েড ফাংশন টেস্ট, আপনি শর্ট নোটে ফার্স্টে সংজ্ঞা নেবেন হোয়াট আর দ্য থাইরয়েড ফাংশন টেস্ট, তারপর হচ্ছে কোনটা কোনটা ফাংশন টেস্ট করা হয় তার ইম্পর্টেন্স। দেন দেন আসেন লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল কি, লিপিড প্রোফাইল ওই যে আপনার ডিসলিপিডেমিয়াতে আমরা দেখলাম না, ডিসলিপিডেমিয়ার পর লিপিড প্রোফাইল আছে। লিপিড প্রোফাইল কি, it is a group of different lipid fractions used to assess the lipid status of an individual to evaluate the risk for atherosclerosis and coronary artery disease. So lipid profile এর ক্ষেত্রে আমরা কি কি কম্পোনেন্ট দেখি, টোটাল কোলেস্টেরল দেখি, এলডিএল কোলেস্টেরল দেখি, টিএইচজি দেখি, আর এইচডিএল কোলেস্টেরল দেখি। এটার অবজেক্টিভ কি, যেমন ডায়াগনোসিস অফ ডিসলিপিডেমিয়া হয়েছে কিনা, অ্যাসেসমেন্ট অফ প্রগনোসিস অফ নন ডিসলিপিডেমিয়া সাবজেক্ট, আবার অ্যাসেসমেন্ট অফ রিস্ক ফর অ্যাথেরোস্ক্লেরোসিস, করোনারি আর্টারি ডিজিজ, এটার ইন্ডিকেশন কি, এটার প্রিপারেশন কি, এটার প্রসিডিউর হয়তো বা আপনার লেখা লাগবে না, এই ক্ষেত্রে ইন্ডিকেশন, প্রিপারেশন, ইম্পর্টেন্স বা কোথায় ইম্পর্টেন্ট হয় এইটুকু লিখলে এনাফ। তারপর তো আমি নন ফাংশনাল প্লাজমা এনজাইম সম্পর্কে বলছিলাম এতক্ষণ, তার ডেফিনেশন দিবেন, কেন সেটা ইউজ হয়, কি কি এনজাইম ইউজ হয়, মাসলের ক্ষেত্রে কোনটা হয়, লিভারের ক্ষেত্রে কোনটা হয়, কার্ডিয়াকের ক্ষেত্রে কোনটা হয়, নিউরনের ক্ষেত্রে কোনটা হয়, এভাবে করে আপনি এনজাইমগুলোর নামগুলো দিয়ে নন ফাংশনাল প্লাজমা এনজাইমকে সুন্দরভাবে লিখতে পারবেন। তারপর আরেকটা আসে কার্ডিয়াক এনজাইম। কার্ডিয়াক এনজাইমগুলো কি, যে কার্ডিয়াক হচ্ছে যে যদি আপনার এখানে আপনি খুব সুন্দর করে কার্ডিয়াক এনজাইমের একটা সংজ্ঞা দিবেন, যে কার্ডিয়াক মার্কার যে যারা হচ্ছে দিজ আর দ্য ইন্ট্রাসেলুলার এনজাইম or proteins released to blood following cardiac muscle damage due to ischemia by myocardial infarction or other assaults, and shows serial change in plasma concentration with an initial rise followed by a fall। মানে প্রথমে একটা সিরিয়াল চেঞ্জ হবে, ফার্স্ট ইনিশিয়ালি রাইজ হবে, তারপর আবার ফল করবে। এই যে এটা হচ্ছে কার্ডিয়াক এনজাইমস। এটা কারা, এটা কি ক্লিনিক্যালি কেন ইউজ হয়, এটা ডায়াগনোসিস অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, প্রগনোস্টিক ইউজ টু অ্যাসেস দ্য মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, তারপর রিস্ক স্ট্র্যাটিফিকেশন। এরা হচ্ছে যে এটা হচ্ছে কার্ডিয়াক মার্কারগুলো, এগুলোতে ইউজ হয়। টাইপস কি কি আপনি এনজাইম লিখবেন, এনজাইম হচ্ছে অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামিনেজ, ক্রিয়েটিনিন কাইনেজ, সিপিকে, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, এগুলো হচ্ছে কার্ডিয়াক এনজাইম গুলো। তারপরে এদের ক্রিয়েটিনিন কাইনেজ, এটা কয় ধরনের এবং এটার একটা বিহেভিয়ার আছে, কখন বাড়ে কখন কমে। তো আপনি যখন এগুলোর মাধ্যমে কার্ডিয়াক এনজাইমটা আপনার শর্ট নোটটা লেখা যাবে। ফাইনালি লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট একদম শুরুতে যেটা বললাম, লিভার ফাংশন টেস্টের ডেফিনেশন দিবেন, যেটা দিস টেস্ট, এই টেস্টগুলো কেন করা হয়, ওই যে আপনার ডায়াগনস্টিক ইউজ, প্রগনোস্টিক ইউজ অফ হেপাটিক ডিসফাংশন, তারপর টেস্ট পাঁচটার নাম দিবেন, নিচে লিমিটেশনস দিতে পারেন। লিমিটেশনস হচ্ছে যে লিভার যেহেতু অনেক বড় রিজেনারেটিভ, এটা অ্যাকচুয়ালি সঠিক টেস্ট দেয় না, অথবা ইম্পর্টেন্স দিতে পারেন, যে এই টেস্টগুলোর ইম্পর্টেন্সের মাধ্যমে আমরা জন্ডিস এন্ড আদার ক্লিনিক্যাল যেসব প্রবলেমস এগুলো ফাইন্ড আউট করতে পারি। দেন এভাবে করে আপনার শর্ট নোটটা খুব সুন্দর করে শেষ করবেন। তো আজকের সেশন আমরা এখানেই শেষ করছি, এই টপিকগুলো শেষ। আশা করি আপনাদের সেশনগুলো অনেক হেল্পফুল হচ্ছে এবং আপনাদের রিটেনে আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমাদের নেক্সট সেশনগুলো আপনারা অ্যাটেন্ড করবেন এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।